নমস্কার। একটা সপ্তাহ পরে এলাম, মাঝে কিছু কাজ পড়ে গেছিল। আগের সপ্তাহে ঠিক এই দিনে আমরা স্বামী শিষ্য সংবাদের শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা দ্বিতীয় বল্লী প্রায় বোধহয় 5টা পর্বের পর শেষ করতে পেরেছিলাম। প্রায় 5টা পর্ব একটা অধ্যায় শেষ করতে কেন লেগে গেছিল তার কারণ দ্বিতীয় অধ্যায় স্বামীজি শিষ্যের সাথে একান্তে বেদান্তের এমন কিছু জ্ঞানগর্ভ কথা বলেছিলেন যেই কথাগুলোকে চট করে ব্যাখ্যা করে এগিয়ে যাওয়া যাচ্ছিল না। যেই কথাগুলো এতটাই গভীর ছিল যে সেই ধন্যবাদ যে সেই কথাগুলো এতটাই গভীর ছিল যে সেই কথাগুলোকে শুধু পড়ে চলে যাব বা অল্প ব্যাখ্যা করে ছেড়ে দেবো, এটা হচ্ছিল না। তো সুতরাং আস্তে আস্তে খুব গভীর ব্যাখ্যায় যেতেই হচ্ছিল। আজকে তৃতীয় বল্লী স্বামীজির, তৃতীয় দিন স্বামীজির সাথে শিষ্যের সাক্ষাৎকার। আমাদের যা কথা ছিল যে বৃহস্পতিবার এবং রবিবার রোজ রাত 8টা নাগাদ আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে প্রতিটি জায়গায় আলোচনা করব, মানে কোনো জায়গা ছেড়ে যাব না। তো সেভাবেই আলোচনা চলছে। আলোচনা এগিয়ে আজকে তৃতীয় বল্লীতে এসে পড়েছে তৃতীয় দিন স্বামীজির সাথে শিষ্যের তৃতীয় দিনের দেখা। এবং আজকের বিষয় স্বামীজির অদ্ভুত শক্তির প্রকাশ। আচ্ছা, আর একটা কথা ইন্ডিয়ান মঙ্কস থেকে একটু জিজ্ঞাসা করছি যে মাইকটা ঠিক আছে তো? কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? কোনো ডিস্টারবেন্স নেই তো? এটা যারা শুনছেন বা ইন্ডিয়ান মঙ্কস কাইন্ডলি একটু কনফার্ম করবেন। স্বামীজির অদ্ভুত শক্তির প্রকাশ। স্বামীজির অদ্ভুত শক্তি তো থাকবে বটেই, আবার হয়তো স্বামীজির এই যে অদ্ভুত শক্তি বলছি সেইটা হয়তো আমাদের চোখে অদ্ভুত, আমাদের কাছে অদ্ভুত, স্বামীজির কাছে হয়তো সেটা খুব সাধারণ একটা বিষয় ছিল। স্বামীজির কাছে হয়তো সেটা অদ্ভুত শক্তিই নয়। কারণ যেমন একটা হাতি একটা পা দিয়ে একটা মানুষকে পিষে মেরে দিতে পারে, সেটা কিন্তু খুব অদ্ভুত মানুষের কাছে। কারণ মানুষ পা দিয়ে বড় জোর একটা পিঁপড়েকে মারতে পারে, তাও শুধু পা পড়লে পিঁপড়েটা মরে না, পিঁপড়েটাকে পা দিয়ে ওই ডলতে হয়, বেশ বুড়ো আঙুলটা দিয়ে আবার ডলতে হয়। অন্য যে কোনো আঙুল দিয়ে ডললে আবার এই পিঁপড়েটার বেঁচে যাওয়ার চান্স আছে, বুড়ো আঙুলটা দিয়ে বেশ সুন্দর করে ডললে তবে পিঁপড়েটা মরে। কিন্তু হাতির অত কিছু লাগে না, একটা গোটা মানুষের উপর একটা পা পা ধন্যবাদ শরদিন্দু বাবু, একটা পা চাপিয়ে দিলেই মানুষ শেষ। তো এই যে অদ্ভুত শক্তির প্রকাশ, স্বামীজির কাছে সেটা হয়তো অদ্ভুত ছিল না, কিন্তু আমাদের কাছে সেই শক্তিটা অদ্ভুতই। বা স্বামীজির গুরু ভাইদের কাছে এই শরৎচন্দ্র চক্রবর্তী তার শিষ্য, তার কাছে অদ্ভুত। তার কারণ সেই শক্তির অধিকারী আমরা নই, সেই শক্তির অধিকারী আমরা হতে পারিনি। ঠাকুর স্বামীজিকে নিত্য সিদ্ধের থাক বলতেন। নিত্য সিদ্ধের থাক মানে স্বামীজির, আমরা জানি যে স্বামীজির জ্ঞান লাভ হয়েছিল, কিন্তু এক ধরনের মানুষ বা তাদের দেবতা বলবো না মানুষ বলবো, এটা একটা আশ্চর্য। তারা পৃথিবীতে আসেন কেবলমাত্র মুক্তি মুক্তি একটা খেলা খেলতে। যে তাদের বলা হচ্ছে নিত্য সিদ্ধ, মানে তারা সিদ্ধই, তারা সব সময় সিদ্ধ, তারা সব সময় জ্ঞানী। কিন্তু যেহেতু জগতের নিয়ম মানতে হয়, জগতের একটা নিয়ম রয়েছে যে যে জন্মাবে তাকে ব্রহ্মজ্ঞানী হতে গেলে একটা জ্ঞানের প্রসেসের মাধ্যমেই যেতে হবে। তো সেই জন্য স্বামীজিকেও জ্ঞান লাভ করতে হয়েছিল। তো ঠাকুর বলছেন নিত্য সিদ্ধের থাক, নরেন আমার অখণ্ডের ঘর। অখণ্ডের ঘর মানে সে সেই জায়গাতেই রয়েছে, সেই ব্রহ্মজ্ঞানী সেই চরম জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, তার নামা নেই। সিমলাতে আমরা ঘুরতে যাই, আবার সিমলা থেকে কলকাতায় ফিরে আসি, আসা যাওয়া আছে। কিন্তু যেই লোকটা সিমলাতে বাড়ি বানিয়ে বসে থাকে, তার সিমলা সম্পর্কে চিন্তা ভাবনা, তার সিমলা সম্পর্কে সমস্ত বর্ণনা কিন্তু পুরো আলাদা। তেমন ঠাকুর বলছেন নরেন আমার অখণ্ডের ঘর, মানে সে নরেন আমার সেখানেই থাকে, তার কিন্তু খণ্ডে আসা নেই, মানে তার জীবে আসা নেই, সে শিব হয়েই বসে রয়েছে। তো আজকে স্বামীজির
কিছু অদ্ভুত শক্তির প্রকাশ, বেশিরভাগটাই গল্পের ছলে কিছু, মানে গল্প মানে কি সত্য ঘটনাই, সেটা গল্পের ছলে কিছু রয়েছে, সেটা নিয়ে আমরা আজকে খানিকটা আলোচনা করব। তৃতীয় বললি, স্থান কাশীপুর গোপাললাল শীলের বাগানবাড়ি, বর্ষ 1897 খ্রিস্টাব্দ, 100 বছরেরও অনেকটা আগের কথা। এবং প্রথম টপিক হচ্ছে স্বামীজির অদ্ভুত শক্তির প্রকাশ। এবার ঘটনাটা ব্যাখ্যা হচ্ছে। স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া কয়েকদিন কাশীপুরে গোপাললাল শীলের বাগানের অবস্থান করি। এক্সট্রিমলি সরি, জানি না কেন ফোনটা হ্যাং করে গেছিল, ফোন এসছে আমি কাটতেও পারছিলাম না, সরি, এক্সট্রিমলি সরি। তাও ভালো প্রথম শুরুতে হয়েছে। তো বলছে, স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া কয়েকদিন কাশীপুরে গোপাললাল শীলের বাগানে অবস্থান করিয়াছিলেন। শিষ্য তখন প্রতিদিন তথায় যাতায়াত করিত। শুধু শিষ্য কেন, স্বামীজির দর্শন মানুষে তখন বহু উৎসাহী যুবকের তথায় ভিড় হইত। মিস মুলার স্বামীজির সঙ্গে আসিয়া এখানেই প্রথম অবস্থান করিয়াছিলেন। শিষ্যের গুরুভ্রাতা গুডউইন এই বাগানেই স্বামীজির সঙ্গে থাকিতেন। স্বামীজি প্রথমবার বিদেশ থেকে ফিরে গোপাললাল শীলের বাগান বাড়িতেই বেশিরভাগ সময় থাকতেন, এবং ন্যাচারালি সে একজন বিশ্ব বিজয় করে ফিরেছেন। তার কাছে শিষ্য মানে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী যেমন যেত, আরও অনেক যুবকেরাও যেতেন, যেই যুবকদের মধ্যে আবার পরে অনেকে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন। সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তার কাছে আরও অনেকে যেতেন যারা সন্ন্যাসী হয়ে বেরোননি। একজন সন্ন্যাসীর কাছে, মানে সদ্গুরু যিনি হন, যিনি চরম ব্রহ্ম বিজ্ঞানী হন, তার কাছে গিয়ে যখন কেউ ত্যাগের কথা শোনে, তো যে শুনছে তার সংস্কার অনুযায়ী সে শুনে ডিসিশন নেয়, যে সে কি ডিসিশন নেয় বলাটা ভুল, ডিসিশন তার আসে যে সে কি শুধু ঘরে এই কথাটা শুনে চুপ করে বসে থাকবে, নাকি সে এই কথাটা শুনে আরো কিছু মানুষকে এই কথা শোনাতে বেরিয়ে পড়বে, অনুভব করে সেই কথা শোনাতে বেরিয়ে পড়বে। কিছু ধরনের মানুষ থাকে যারা শুনে জেনে বুঝে চুপ করে থাকে, আর কিছু ধরনের মানুষ থাকে যারা শুনে জেনে বেরিয়ে ফেটে পড়ে রাস্তায়, তারাই সন্ন্যাসী হয়। সন্ন্যাসী আর এক্সট্রা কিছু নয়, সন্ন্যাস হলো একটা লাইফস্টাইল, ওটা ভয়েরও কিছু নয়। সীমান্তে কমান্ডোদের দেখেছেন তো, সন্ন্যাসী সৈন্যদের একটা স্পেশাল ড্রেস থাকে, কি না তারা বোঝা যায় তারা দেশকে রক্ষা করছে, বন্দুক হাতে, বাইরের যাতে কোনো ঝামেলা না হয়, দেশকে রক্ষা করছেন। তেমনি সন্ন্যাসীদের এক ধরনের লাইফস্টাইল, যেই লাইফস্টাইলটা দেখে বোঝা যায় যে এরা সংসারী মানুষদের থেকে আলাদা, এবং এদের কাজ 24 ঘন্টা ঈশ্বরকে নিয়ে কাটানো, এবং যতটুকু পারবে মানুষকে সেই ঐশ্বরীয় কথা বলা। তো এইটুকুই পার্থক্য। তো স্বামীজির কাছে তখন যে সমস্ত লোকেরা আসতেন তাদের মধ্যে অনেকে সন্ন্যাসী হয়েছেন, আবার অনেকে সন্ন্যাসী হননি। সুতরাং স্বামীজির কথা জানলে বা স্বামীজির কথা পড়লে সন্ন্যাসী হয়ে যেতে হবে এমন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় শব্দটা বলছি কারণ সন্ন্যাসী শব্দটা শুনলে তো অনেকের মনে একটা ভীতি আসে যে বাবা সব ত্যাগ করতে হবে, সব ছেড়ে দিতে হবে, কি কঠিন একটা জীবন। সন্ন্যাস জীবনটা কেমন সেটা নিয়ে নয় পরে কখনো আলোচনা হবে, সেটা কঠিন না সহজ, কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে ঠাকুর যেটা বলতেন যে ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। যে কোনো জ্ঞানী পুরুষের কাছে গেলে বিষয়টা সেটাই হয় যে তোমার কি জ্ঞান লাভ হয়েছে, তুমি কি নিজেকে জেনেছো, তুমি নিজেকে জানো, তারপর তুমি বিয়ে করো, তোমার দুটো বাচ্চা হোক, কি তুমি গেরুয়া পরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাও, আরো 10টা মানুষকে তুমি ব্রহ্মজ্ঞানের কথা বলো, এর কোনো ফারাক নেই। কিন্তু আসল হচ্ছে নিজেকে জানা, আসল হচ্ছে ব্রহ্মজ্ঞান। তো সেখানে স্বামীজি যেখানে ছিলেন, তো সেখানে মিস মুলারও স্বামীজির সঙ্গে এসে ওখানেই ছিল, গোপাললাল শীলের বাগান বাড়িতে। শিষ্যের গুরুভ্রাতা গুডউইন সাহেব এই বাগানেই স্বামীজির সাথে থাকতেন। গুডউইন সাহেব স্বামীজির মানে আমাদের জন্য, স্বামীজির কোনো উপকার নয়, আমাদের জন্য একটা বিশাল বড় উপকার করে গেছিলেন মানব জাতির জন্য। স্বামীজি যেসব স্পিচগুলো দিতেন, যেমন জ্ঞান যোগ, ভক্তি যোগ, বা স্বামীজির রচনাবলী, স্বামীজির পত্রাবলী বাদ দিয়ে স্বামীজির যে এন্টার রচনাবলী, তার বেশিরভাগ গুডউইন স্বামীজির স্পিচগুলোকে
তিনি টাইপ করতেন, এবং ভাগ্যিস তিনি টাইপ করেছিলেন, তাই জন্য আজকে আমরা স্বামীজির ভাব, স্বামীজি কি দুর্ধর্ষ কথা বলেছেন সেটা আমরা জানতে পারি। স্বামীজির সুখ্যাতি তখন ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত। সুতরাং কেউ ঔৎসুক্যের বশবর্তী হইয়া, কেউ তত্ত্বান্বেষী হইয়া, কেহ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করিতে তখন স্বামীজিকে দর্শন করিতে আসিত। এবার বিভিন্ন রকমের মানুষ আসে। বলছে স্বামীজির তখন সুখ্যাতি সারা ভারতে ছড়িয়ে। তার মূল কারণ স্বামীজি শিকাগোতে গিয়ে পুরো ফাটিয়ে দিয়েছিলেন বেদান্ত বলে, এবং আরো বেশি সুখ্যাতি কারণ তখনকার একটা সামাজিক অবস্থান যেখানে ভারতবর্ষ পরাধীন, সেখানে এই পরাধীন ভারতের থেকে একটা ছেলে গিয়ে বিদেশিদেরকে এমন কথা বলেছে, সারা ভারতবর্ষের মোটামুটি 99% মানুষের বোঝার ক্ষমতা নেই স্বামীজি কি নিয়ে কথা বলেছেন, কিন্তু তারা বুঝছে যে সে এই আমাদের নেটিভ ছেলেটা এই সাগর কালাপানি পার করে গিয়ে এমন কিছু কথা তাদের বলেছে সেই বিদেশিদের, যেই বিদেশিরা তাকে মাথায় তুলে নাচছে। তো স্বামীজি সুখ্যাতি এরকম ভাবেই ছড়িয়েছে। তো এবার কেউ আসছে ঔৎসুক্যের বশবর্তী হয়ে, যাই গিয়ে একটু দেখি কেমন কেমন সাধু দেখি বাবা, একটু কি বললেন দেখি। আবার কেউ আসছে তত্ত্বান্বেষী হইয়া, এরা ইম্পর্টেন্ট, যেমন শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী তত্ত্বান্বেষী, মানে স্বামীজি কোন তত্ত্ব তাদেরকে বলে এত তাদের থেকে মান সম্মান পাচ্ছেন সেইটা জানতে চাইছে। তত্ত্বান্বেষী হইয়া মানে তত্ত্বটা কি, সেই ব্রহ্ম তত্ত্ব জানতে কেউ কেউ স্বামীজির কাছে আসছেন, যাদের মধ্যে বেশিরভাগ পরে সন্ন্যাসী হয়ে গেছেন। আবার বলছে যে কেহ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করতে স্বামীজিকে দর্শন করতে আসতে। বলছে কেউ আবার আসছে যে এত কিছু বলে এসছে, এত কিছু করেছে, দেখি যাই তো এর কত জ্ঞান, একটু দেখে আসি। শিষ্য দেখিয়াছে প্রশ্নকর্তারা স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া যাইত, এবং তাহার উদ্ভিন্ন প্রতিভায় বড় বড় দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা পণ্ডিতগণ নির্বাক হইয়া অবস্থান করিত। স্বামীজির কণ্ঠে বিনা পানি যেন সর্বদা অবস্থান করিতেন। এই বাগানে অবস্থানকালে তাহার অলৌকিক যোগদৃষ্টিরও সময় সময় পরিচয় পাওয়া যাইত। তো বলছে শিষ্য যেহেতু স্বামীজির সাথে এই কয়েকদিন সমানে বারবার লেগে রয়েছে, মানে সমানে আসছে যাচ্ছেই চলছে, তো বলছে যে আমি দেখেছি যে স্বামীজির কাছে যারা জ্ঞান গরিমা পরীক্ষা করতে আসতো তারা স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়ে যেত, এবং তার যে উদ্ভিন্ন প্রতিভার ছটা, মানে শুধু প্রতিভা নয়, সেই প্রতিভা যে ফুটে বেরোচ্ছে, এবং তার যে ছটা, সেই ছটাতে বড় বড় দার্শনিক, বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় পণ্ডিত নির্বাক হয়ে যেত, তারা কথা বলতে পারতো না, কথা বেরোতো না। তো ব্রহ্মজ্ঞান যদি হয় তাহলে স্বামীজি প্রচুর বই পড়েছিলেন, বিশাল পণ্ডিত, কিন্তু যারা এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক আসছেন তারাও তো বিশাল পণ্ডিত, তারাও তো প্রচুর বই পড়েছেন, কিন্তু তারা স্বামীজির কাছে, স্বামী বিবেকানন্দর কাছে কেন চুপ করে যেতে বাধ্য হচ্ছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু বই, স্বামীজিও বই পড়েছেন প্রচুর, আবার যারা এই যে বলছে খ্যাতনামা বড় বড় দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা পণ্ডিতগণ, পণ্ডিতগণ শুধু নয়, খ্যাতনামা যারা খুব নাম করা, তারা এসে নির্বাক হয়ে যাচ্ছে, চুপ করে বসে পড়ছে। তার কারণ স্বামীজির মধ্যে ওই জ্ঞানের অনুভব ছিল, আর তাদের কাছে শুধু বই পড়ার বুদ্ধি ছিল। স্বামীজি যখন কথা বলছেন তাদের সাথে, তিনি সেই প্রত্যেকটা কথাকে উপলব্ধি করে বলতেন। স্বামীজি যদি বলছেন যে অয়মাত্মা ব্রহ্মা, তো স্বামীজি সেটা উপলব্ধি করে বলছেন, কিন্তু সামনের যে পণ্ডিতটা সে মুখস্থ করে বলছে, প্রজ্ঞানং ব্রহ্মা, সে হয়তো মুখস্থ করে বলছে। স্বামীজি বলছেন অহং ব্রহ্মাস্মি, বুঝে বলছেন, সেই বোধ থেকে বলছেন। আর যে খ্যাতনামা পণ্ডিত সে হয়তো না, সে মুখস্থ করে বলছে। তো যেখানে মুখস্থ বিদ্যা আর যেখানে অনুভবের বিদ্যা, সেখানে তো চুপ করে যেতে বাধ্যই বাবা। যে কাশ্মীরে গিয়ে গোস্তাবা খেয়েছে, সে তো গোস্তাবা মানে গরুর মাংস ভাববেন না, চিকেন, ল্যাম্ব, অনেক কিছু দিয়ে হয়। আমি এখানে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কথাতে যেতে চাই না, কিসের ভালো বা কিসের খারাপ। তো যারা কাশ্মীরের গোস্তাবা খেয়েছেন তারা এসে যখন
গোস্তাবা নিয়ে আলোচনা করবেন যে ওটা একটা কাশ্মীরি ডিশ, কি দুর্ধর্ষ খেতে। আর এখানে যারা শুধু গোস্তাবার রেসিপি শুনেছে তাদের কথা কিন্তু এক হবে না। সে ওটাকে টেস্ট করে বলছে যে ওটা এরকম খেতে হয়, ওটা এই রকম ঝাল হয়, ওটার এই পরিমাণ ওটাতে নুন থাকে, এই রকম খেতে হয়, এই রকম গন্ধ বেরোয়, একটা অদ্ভুত গন্ধ বেরোয়। কিন্তু যে খায়নি, যে শুধু নাম শুনেছে, সে হয়তো বলবে হ্যাঁ শুনেছি এটাতে এইটা এই দেয় সেই দেয় হেনা দেয় তেনা দেয়, কিন্তু কিছুতেই বলতে পারবে না যে এক্স্যাক্টলি কেমন খেতে। তো এই জায়গায়, এই জ্ঞানের জায়গাতে দাঁড়িয়েই খ্যাতনামা পণ্ডিতরা স্বামীজির সামনে চুপ করে যেতে বাধ্য হতেন। তর্ক তো দূরস্থান, চুপ চুপ হয়ে যেত, জাস্ট মুখ দিয়ে কথা সরতো না, যেটা বলে। বলতে স্বামীজির কণ্ঠে বিনা পানি যেন সর্বদা অবস্থান করতেন। বলছে বিনা পানি মানে সরস্বতী দেবীর কথা বলছেন, যে স্বামীজির কণ্ঠে বিদ্যা যেন সবসময় অবস্থান করতেন। এই বাগানে অবস্থানকালে তাহার অলৌকিক যোগদৃষ্টিরও সময় সময় পরিচয় পাওয়া যাইত। বলছে এই গোপাললাল শীলের বাগান বাড়িতে তার বিভিন্ন অলৌকিক যোগদৃষ্টিও পরিচয় মিলত। তো সেটা, সেই অলৌকিক যোগদৃষ্টির পরিচয়টা কেমন, ছোট্ট পাদটিকা করে শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন যে এই বাগানে অবস্থানকালে স্বামীজি একদিন একটি প্রেতাত্মার ছিন্নমুণ্ড দেখিতে পান। সে যেন করুণ কণ্ঠে সদ্য মৃতর মুখ থেকে প্রাণ ভিক্ষা করিতেছিল। অনুসন্ধান করিয়া স্বামীজি পরে জানিতে পারিয়াছিলেন যে সত্য সত্যই ওই বাগানে কোনো ব্রাহ্মণের অপঘাতে মৃত্যু হয়। এই ঘটনা তিনি পরে তার গুরু ভাতৃগণের নিকট প্রকাশ করেন। তো বলছে তার অলৌকিক যোগদৃষ্টিরও সমসময় পরিচয় পাওয়া যেত, বিভিন্ন অলৌকিক বিষয়েরও পরিচয় পাওয়া যেত। তো বলছে কেমন করে না, বলছে যে এই বাগানে যখন ঘুরতেন স্বামীজি, একটা প্রেতাত্মার কাটা মাথা দেখতে পেয়েছিলেন। সবাই সবকিছু দেখতে পান না, অলৌকিক এটাকে এই কারণেই বলা হচ্ছে যে আমি হয়তো গেলে দেখতে পাবো না, আবার হয়তো আরেকজন যে পরলোকের বিষয়ে একটু সেন্সিটিভ, সে হয়তো দেখতে পাবে। তো স্বামীজির এখানে এমনি ব্রহ্মজ্ঞানী, এবং ব্রহ্মজ্ঞানী যারা হন তাদের কাছে অনেক সময় মৃত মানুষ অনেক কিছু সাহায্য চাইতে আসে, এটা শাস্ত্র বলছে এবং বাস্তবে অনেকবার দেখা গেছে। কারণ যারা সহজে মুক্তি পেতে পারে না, তারা ছটফট করে, তো তারা অনেক সময় সাহায্য চাইতে আসে। তো বলছে স্বামীজি পরে জানতে পেরেছিলেন যে সত্যি সত্যি এই বাগানে কোনো একজন ব্রাহ্মণের মৃত্যু হয়েছিল। এবার আবার ঘটনায় আসছেন। কলিকাতা বড়বাজারে বহু পণ্ডিতের বাস, অর্থবান মারোয়ারি বণিকগণের অন্নে ইহারা প্রতিপালিত। ওই সকল বেদজ্ঞ এবং দার্শনিক পণ্ডিতগণ এ সময় স্বামীজির সুনাম অবগত হইয়াছিলেন। ইহাদের মধ্যে কতিপয় বিশিষ্ট পণ্ডিত স্বামীজির সঙ্গে তর্ক করিবার মানসে একদিন এই বাগানে উপস্থিত হন। শিষ্য সেদিন তথায় উপস্থিত ছিল। বা বড়বাজারের বেশ কিছু পণ্ডিত, তাদের মধ্যে কেউ একজন স্বামীজির সাথে তর্ক করে তাকে হারাবে এই ভেবে হাজির হয়েছে। শিষ্য সেই তর্কের সময় ছিল। আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবার্তা বলিতে পারিতেন। তাহারা আসিয়াই মণ্ডলী পরিবেষ্টিত স্বামীজিকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করিলেন। তারা এসেই স্বামীজিকে সম্ভাষণ করে সংস্কৃতে কথাবার্তা আরম্ভ, মানে অন্য কিছু নয়, মানে তর্ক করতে এসছি, তর্ক করছি আর কি। স্বামীজিও সংস্কৃতে তাহাদিগকে উত্তর দিতে লাগিলেন। কোন বিষয় লইয়া স্বামীজির সঙ্গে সেদিন পণ্ডিতগণের বাদানুবাদ হয় তাহা শিষ্যের ইদানিং স্মরণ নাই। তবে এই পর্যন্ত স্মরণ হয় যে পণ্ডিতেরা সকলেই প্রায় একসঙ্গে চিৎকার করিয়া সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্নসমূহ করিতেছিলেন, এবং স্বামীজি প্রশান্ত গম্ভীরভাবে ধীরে ধীরে তাহাদিগকে ওই বিষয়ক নিজ মীমাংসাদ্যোতক সিদ্ধান্তগুলি বলিতেছিলেন। ইহাও বেশ মনে আছে যে স্বামীজির সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতিমধুর সুললিত হইয়াছিল। পণ্ডিতগণও ওই কথা পরে স্বীকার করিয়াছিলেন। তো এটা ঘটনা। তো বলছে যে তারা এসছিল এবং তারা অনেকে মিলে এসছে, এসে স্বামীজির চারদিকে ঘিরে ধরেছে। বলছে ঘিরে ধরে তারা অনবরত চিৎকার করে স্বামীজিকে বিভিন্ন কূট প্রশ্ন করছেন। এই বেদান্তের বিচারে অনেক কূট তর্ক হয়, সেই তর্কের ব্যাপারে এখন যাব না, এগুলো খুব মজার আর কি। মানে কেউ একটা পয়েন্ট বললো, সেখান থেকে যেমন অনেকটা উকিলরা যেমন করে যে ভারতীয় সংবিধানই, কিন্তু সেই সংবিধান থেকে কেউ বেঁচে যাচ্ছে, আবার কেউ জেলে ঢুকে যাচ্ছে উকিলের কূট প্রশ্নে। তো তেমনই
বিভিন্ন কূট প্রশ্ন স্বামীজিকে চিৎকার করে করছে। এখানেও কিন্তু তফাৎ বোঝার রয়েছে। আবারও বলছি, সেই পণ্ডিতেরা ভীষণ সংস্কৃতজ্ঞ এবং তারা ভীষণ শিক্ষিত, ভীষণ পড়াশোনা জানা, কিন্তু তারা চিৎকার করে অনর্গল প্রশ্ন করছে কারণ তারা চঞ্চল, এবং তারা শেষে হেরে যাচ্ছে কারণ তারা চঞ্চল। এবং স্বামীজি কি করছেন, সবাই ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করছে, স্বামীজি শান্ত গম্ভীর স্বরে তাদেরকে সমস্ত প্রশ্নের মীমাংসা করছেন। স্বামীজি শান্ত, তারা চঞ্চল, এইখানেই পার্থক্য। এবং এই পার্থক্যটা কেন না, স্বামীজি ব্রহ্মজ্ঞানী, সে শান্তির খোঁজ জানে, সে যেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত মীমাংসা, যেখানে বলছে বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া, সেই জায়গার কথা জানেন। আর পণ্ডিতেরা বইয়ের কত পুঁথির কথা জানেন, তারা সংস্কৃত পণ্ডিত। এবার শিষ্য বলছেন যে স্বামীজির অতটা মনে নেই কি নিয়ে তর্কাতর্কি করছিল, কিন্তু বলছে, শিষ্য বলছে যে স্বামীজির ভাষাও তাদের ভাষা অপেক্ষা অনেক সুললিত ছিল। এবার আপনারা বলতেই পারেন যে হ্যাঁ, শিষ্য তো গুরুর প্রশংসা করবেই, কিন্তু বলছে না, পরে গুরুও বলে মানে পরে ওই সংস্কৃতের পণ্ডিতরাও বলে গেছিলেন যে না, স্বামীজির সংস্কৃত ভাষা অনেক সুললিত ছিল। সংস্কৃত ভাষায় স্বামীজিকে ঐরূপ অনর্গল কথাবার্তা কহিতে দেখিয়া তাহার গুরুভাতৃগণও সেদিন স্তম্ভিত হইয়াছিলেন। কারণ গত 6 বৎসরকাল ইউরোপে বা আমেরিকায় অবস্থানকালে স্বামীজি যে সংস্কৃত আলোচনা তেমন সুবিধা পান নাই তাহা সকলেরই জানা ছিল। স্বামীজি 6 বছর ধরে ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় থেকে তারপর এসে অনর্গল সংস্কৃত কথা বলছেন। মানুষটার কি লেভেল, মানে জাগতিক হিসাবেও যদি ধরি, কি লেভেলের একজন মানুষ। শাস্ত্রদর্শী এই সকল পণ্ডিতের সঙ্গে ঐরূপ তর্কালাপে সেদিন সকলেই বুঝিতে পারিয়াছিল স্বামীজির মধ্যে অদ্ভুত শক্তি স্ফুরণ হইয়াছে। সেদিন ওই সভায় রামকৃষ্ণানন্দ, যোগানন্দ, নির্মলানন্দ, তুরীয়ানন্দ, শিবানন্দ স্বামী মহারাজগণ উপস্থিত ছিলেন। সেদিন যে তর্ক হয়েছিল, সেদিন সবাই বুঝতে পেরেছিল যে স্বামীজির মধ্যে এক অদ্ভুত শক্তি স্ফুরণ হয়েছে। শুধু ব্রহ্মজ্ঞানী হয়ে, শুধু তর্কাতর্কি করে, শুধু আধ্যাত্মিক কথাবার্তা বলে, শুধু বই পড়ে কিন্তু সবকিছু হয় না। কিছু করতে গেলে শক্তির প্রকাশ হতে হয়, মহামায়ার কাছে মাথা নামাতে হয় এবং মহামায়াকে সেই দরজা খুলতে হয়। যখন মহামায়া সেই দরজা খোলেন তখন তার মধ্যে অটোমেটিক্যালি ভয়ঙ্কর শক্তি স্ফুরণ হয় এবং তার সামনে কেউ দাঁড়াতে পারে না। স্বামীজি সাধারণ একটা কথা বলেছিলেন, মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, এমন কি কথা, কিন্তু তার মধ্যে শক্তি স্ফুরণ হয়েছিল, তার মধ্যে দৈব ক্রিয়া করেছিল, সেই জন্য গোটা হল ফেটে পড়েছিল মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স শুনে। তো সেদিনকের এই যে তর্ক হয়েছিল, সেই সময় বলছে যে যারা যারা গুরু ভাই ছিল, মানে ঠাকুরেরই যারা শিষ্য, নির্মলানন্দজি, যোগানন্দজি, রামকৃষ্ণানন্দজি, তুরীয়ানন্দজি, শিবানন্দ স্বামীজি সবাই ছিল এবং সবাই টের পেয়েছিল স্বামীজির মধ্যে শক্তি স্ফুরণ হয়েছে। স্বামীজি পণ্ডিতগণের সহিত বাদে সিদ্ধান্ত পক্ষ অবলম্বন করিয়াছিলেন এবং পণ্ডিতগণ পূর্বপক্ষবাদী হইয়াছিলেন। শিষ্যের মনে পড়ে বিচারকালে স্বামীজি এক স্থলে অস্থি স্থলে স্বস্তি প্রয়োগ করায় পণ্ডিতগণ হাসিয়া ওঠেন। তাহাতে স্বামীজি তৎক্ষণাৎ বলেন, পণ্ডিতানাং দাসহং ক্ষন্তব্যমেতং স্থলনম, আমি পণ্ডিতগণের দাস, আমার এই ব্যাকরণ স্থলন ক্ষমা করুন। এখানেও অদ্ভুত, যারা পণ্ডিত, সেখানে স্বামীজি একটা বিষয় নিয়ে তো কথা হচ্ছে, সেই বিষয়টার থেকে সরে স্বামীজি ব্যাকরণগত একটা ভুল করে ফেলেছিলেন। অস্থি বলে যেই শব্দটি সংস্কৃতে কথা বলতে গেলে যেখানে হবে, সেইখানে ভুল করে স্বস্তি বলে ফেলেন এবং তাতে সমস্ত পণ্ডিতগণ তাদের বিষয়টা নিয়ে তাদের চিন্তা নেই, তারা ওই ব্যাকরণ ভুলের জন্য সবাই মিলে হাসাহাসি শুরু করলো, হেয় করা শুরু করলো। কিন্তু স্বামীজি কিন্তু তাদেরকে বললেন না যে আপনারা তো বিষয়টা থেকে সরে যাচ্ছেন, আপনারা ব্যাকরণ নিয়ে পড়লেন কেন। স্বামীজি বললেন না, এখানে স্বামীজির ভদ্রতা। স্বামীজি বললেন সাথে সাথে যে আমার এই ব্যাকরণ স্থলন ক্ষমা করুন, আমি পণ্ডিতগণের দাস, আমি পণ্ডিতগণের দাস। যার সাথে সে তর্ক করছে, স্বামীজির এতটা অহংকার শূন্য,
আর পণ্ডিতদের এত অহংকার যে তারা হেরে যাচ্ছে, তারপরেও একটা ব্যাকরণের স্থলন নিয়ে, ব্যাকরণগত ত্রুটি নিয়ে তারা সবাই মিলে হেও করে হাসছে একজন সন্ন্যাসীর উপর যে কিনা আমেরিকা কাঁপিয়ে এসছে। এই যে স্বামীজির দীনতা বা এই যে স্বামীজির মানে স্বামীজির যে এই যে বিনয় এবং এই যে পণ্ডিতের উদ্ধত্ত, এই দুটোর ফারাকও কিন্তু সেই ব্রহ্মজ্ঞানের জন্য। যা ফারাক কিন্তু এই জ্ঞানের জন্য, আসল কিন্তু এই ব্রহ্মজ্ঞান তাকে জানা। পণ্ডিতেরাও স্বামীজির ঈদৃশ্য দীন ব্যবহারে মুগ্ধ হইয়া যান। অনেকক্ষণ বাদানুবাদের পরিশেষে সিদ্ধান্ত পক্ষের মীমাংসা পর্যাপ্ত বলিয়া পণ্ডিতগণ স্বীকার করিলেন এবং প্রীতি সম্ভাষণ করিয়া গমনোদ্যত হইলেন। স্বামীজি সিদ্ধান্ত পক্ষ অবলম্বন করেছিলেন এবং অনেকক্ষণ ঝামেলা ঝঞ্ঝাট, মানে বেকার কথার কচকচি করে পণ্ডিতরা বললেন যে হ্যাঁ স্বামীজি আপনিই ঠিক বলছেন বলে তারা গমনোদ্যত, তারা চলে গেলেন। 2-4 জন আগন্তুক ভদ্রলোক ওই সময় তাহাদিগের পশ্চাৎগমন করিয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়গণ স্বামীজিকে কিরূপ বোধ হইল? কারুর বেশি ইন্টারেস্ট থাকে, তো বলছে ওই সময় কয়েকজন স্বামীজির পিছন পিছন গিয়ে, নতুন যারা এসছে, গিয়ে তাদের বলছে আচ্ছা স্বামীজিকে কেমন মনে হলো? তদুত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলিয়াছিলেন, ব্যাকরণে গভীর ব্যুৎপত্তি না থাকিলেও স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থ দ্রষ্টা, মীমাংসা করিতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভা বলে বাদখণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখিয়াছেন। যে সব থেকে বয়স্ক পণ্ডিত, কিছু তো তার বোধ রয়েছে, তিনি বলছেন যে তিনি স্বামীজি সম্পর্কে বললেন যে ব্যাকরণে গভীর ব্যুৎপত্তি না থাকলেও, ব্যাকরণে বিশাল তিনি না হলেও, বলছে স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থ দ্রষ্টা, সব থেকে ইম্পর্টেন্ট কথা ইনি ধরতে পেরেছিলেন। বলছেন যে স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থ, মানে শাস্ত্রের একটা অর্থ হয় আর একটা গূঢ় অর্থ, আরো গভীর অর্থ, বলছে সেই অর্থের দ্রষ্টা, সেই মানে তিনি সেই অর্থকে বোধ করেছেন। মীমাংসা করিতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভা বলে বাদ খণ্ডনে, নিজের প্রতিভা বলে অন্যে যে বলতে, সেই বাদ খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখাইয়াছেন। স্বামীজির উপর তাহার গুরুভাতৃগণের সর্বদা কি অদ্ভুত ভালোবাসাই দেখা যাইত। পণ্ডিতগণের সঙ্গে স্বামীজির যখন খুব তর্ক বাঁধিয়া গিয়াছে, তখন স্বামী রামকৃষ্ণানন্দকে হলের উত্তর পাশের ঘরে বসিয়া শিষ্য জপ করিতে দেখিতে পায়। যখন এইসব বাদানুবাদ চলছে, তখন শিষ্য রামকৃষ্ণানন্দজিকে দেখে এক কোণে বসে বসে জপ করে যাচ্ছে। পণ্ডিতগণের গমনান্তে শিষ্য তাহাকে ওই বিষয়ের কারণ জিজ্ঞাসা করিয়া জানতে পারে যে স্বামীজির জয়লাভের জন্যই তিনি একান্ত মনে ঠাকুরের পাদপদ্মে জানাইতেছিলেন। কি অদ্ভুত ভালোবাসা! তার এক গুরু ভাইকে সমস্ত পণ্ডিতেরা ছেকে ধরেছে, সে তর্ক করছে, তার এক গুরু ভাই বসে ঠাকুরকে প্রার্থনা করছে আর জপ করছে যে স্বামীজির যেন হার না হয়, স্বামীজি যেন জিতে যান। এই অদ্ভুত ভালোবাসা মানে গুরু ভাই বোনদের মধ্যেই হয়। আবার ঈর্ষাও থাকে অনেক, কিন্তু এই ভালোবাসাটাও হয়। ঠিক আধ্যাত্মিকতা হলে এই ভালোবাসা আসতে বাধ্য। পণ্ডিতগণ চলিয়া গেলে শিষ্য স্বামীজির নিকট শ্রবণ করে যে পূর্বপক্ষকারী উক্ত পণ্ডিতগণ পূর্ব মীমাংসা শাস্ত্রে সুপণ্ডিত। স্বামীজি উত্তর মীমাংসা পক্ষ অবলম্বনে তাহাদের নিকট জ্ঞানকাণ্ডের শ্রেষ্ঠতা প্রতিপাদন করিয়াছিলেন, সিদ্ধান্ত মানিয়া লইতে বাধ্য হইয়াছিল। ব্যাকরণগত একটি ভুল ধরিয়া পণ্ডিতগণ যে স্বামীজিকে বিদ্রূপ করিয়াছিলেন, তাহাতে স্বামীজি বলেন যে অনেক বৎসর যাবৎ সংস্কৃতে কথাবার্তা না বলায় তাহার ঐরূপ ভ্রম হইয়াছিল। পণ্ডিতগণের উপর সেজন্য তিনি কিছুমাত্র দোষার্পণ করে নাই। ওই বিষয়ে স্বামীজি ইহাও কিন্তু বলিয়াছিলেন, পাশ্চাত্য দেশে বাদের মূল বিষয় ছাড়িয়া ওইরূপে ভাষায় সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা অসৌজন্য জ্ঞাপক। সভ্য সমাজে ঐরূপ স্থলে ভাবটাই লয়, ভাষার দিকে লক্ষ্য করে না। যেটা আসল ইম্পর্টেন্ট কথা হওয়ার, যে ভাবটাই আসল, আমি কি বলছি, কি বিষয় নিয়ে বলছি সেটা আসল। কিন্তু এই শিষ্য স্বামীজিকে বলছে ওই যে আপনার ব্যাকরণগত সামান্য ত্রুটি ধরে যে এরা এত হাসাহাসি করলো আপনার উপর, তো আপনার খারাপ লাগেনি? বলছে না, আমি অনেকদিন তো ছিলাম না, কিন্তু পাশ্চাত্য দেশে যখন তর্ক হয় তখন ভাবটাই আসল। এই সামান্য ত্রুটি ধরে এইরকম অসৌজন্য জ্ঞাপক, মানে আপনি ভেবে দেখুন, আপনি কথা বলছেন একটা বিষয় নিয়ে, সেই সময় সবাই একটা সামান্য ভুল নিয়ে হেসে উঠলো। সে ভুলটা কি না ব্যাকরণগত, সে বিষয়গত নয়।
বলছে এটা মহা অসৌজন্য জ্ঞাপক। সভ্য সমাজে ঐরূপ স্থলে ভাবটাই লয়, ভাষার দিকে লক্ষ্য করে না। তোদের দেশে কিন্তু খোসা লইয়াই মারামারি চলছে, ভিতরকার শস্যের কেহ অনুসন্ধান করে না। এটাই আসল কথা। বলছে যে এই ভারতবর্ষে কেবলমাত্র খোসা নিয়ে মারামারি চলছে, ভিতরের আসল সৌন্দর্যের দিকে, আসল ধানটা কি সেটা কেউ দেখে না। এই ভারতবর্ষে মারামারি চলছে রাম বড় না কৃষ্ণ বড় না শিব বড় না মোহাম্মদ বড় না খ্রিস্টান বড়, এই নিয়ে মারামারি চলছে। কিন্তু এই সব কিছুর মূলে গিয়ে, এই সব কিছু থেকে, এই খোসা থেকে যদি আমরা ভিতরে ঢুকি, তাহলে দেখতে পারবো যে সবাই কি কথা বলছে। বলছে সবাই একই কথা বলছেন যে তুমি সেই, কেউ বলছেন তুমি সেই, কেউ বলছেন যে আল্লাহ তাআলা মানে সর্বশক্তিমান, কেউ বলছে আবার আমি ঈশ্বরের পুত্র। সব কথা, সব অনুভূতি কি এক জায়গাতেই যায়? বলছে এই ভিতরের ভাবটাই কেউ নেয় না, সবাই বাইরের খোসাটা নিয়ে মারামারি করছে কার ঈশ্বর বড়। তো এরপর স্বামীজি শিষ্যের সাথে সংস্কৃতে ভাঙা ভাঙা আলাপ করতে শুরু করলেন। তো আজকে স্বামীজির এই যে অদ্ভুত শক্তির প্রকাশ, এই এতজন পণ্ডিতের ঘিরে ধরা, এবং সেখান থেকে স্বামীজি যেভাবে তাদেরকে পরাস্ত করলেন, এবং তাছাড়া ওই বাগান বাড়ির যেই কথাটা, ওটা অলৌকিক বিষয়টা নিয়ে এত না আলোচনা করাই ভালো। এই অবধি আজকে আলোচনা, আজকে এই অবধিই থাকলো। কারোর কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন যদি ইচ্ছা হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরের সেশনে, পরের রোববার দিন সন্ধ্যে 8টা নাগাদ, যখন স্বামী শিষ্য সংবাদের এই তৃতীয় পল্লীর পরের অংশটা নিয়ে আসব, তখন আমি উত্তর দেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ।